তুই না থাকলে আজ হয়তো বাঁচতাম না রে মা। একটা মৃত্যুর পথে রওনা করা মানুষকে কেমন আল্লাহ দ্রুত হয়ে এসে বাঁচিয়ে দিলে। খুব ঋণী করে ফেললি আমায়, খুব ঋণী। তুষির শব্দ ভাণ্ডার ফুরিয়ে গেল। ভুলে বসলো চোখের পাতা ফেলার কথা। রেহনুমার পর এই বাড়িতে ওর সাথে রুক্ষ ছিলেন শওকত। দেখলেই নাক কুচকে তাকানো কিংবা বিরক্ত চিত্রে মুখ ঘুরিয়ে রাখা, কখনো সামনে পড়লে কর্কশ্বরে কিছু একটা বলা। এসব তো তুষির কাছে কদিনই ডাল ভাতের মতো হয়ে গেছে। অথচ আজকের এই মানুষটা বা এই স্বর ও মেলাতেই পারল না। মেয়েটার চোখে মুখে ফেল ফেলে বিস্ময় মেলে চেয়ে রইল শুধু। শওকত ফোঁস করে শ্বাস ফেলে বললেন, এতদিন বস্তির মেয়ে বলে বলে তোকে অপমান করতাম, অথচ দেখ জীবন বাঁচানোর বেলায় বস্তির মেয়েটাই এগিয়ে এলো। এলো তো এলো, নিজের পায়ে কথাও ভাবলো না। আচ্ছা, এ তো উদার মন, এ তো পরিষ্কার মানসিকতা কোথায় পেলি তুই? এই যুগে এসেও এসব কারো থাকে? রেহনুমা চোখ ঝাপটালেন দু একবার। ইয়াসি জানিয়েছিল শওকত অসুস্থ হয়ে পড়েছেন, তুষি ওনাকে নিয়ে হাসপাতালে এসেছে। এর বেশি কিছু ওনার জানা নেই, কিন্তু তাতে ভাইজান এত গদগদ হয়ে কথা বলছে, মাথায় হাত বোলাচ্ছে কেন? প্রশ্নটা বেশিক্ষণ মনে চেপে রাখা গেল না, করেই ফেলেন রমণী। ভাইজান, কি হয়েছিল একটু বলবেন? না মানে আমাদের মফিজ ভাই তেমন কিছু বলেননি। উনি সার্থকে ফোনে বললেন আপনি হাসপাতালে। সেটা শুনেই সবে গোরস্থান থেকে সোজা এখানে ছুটে এলাম। মেয়েটা কি করেছে বলুন তো? কি করেছে? ওর পা ভাঙা, হাঁটা চলা বন্ধ, এই অবস্থায় ও একা আমাকে হাসপাতালে আনলো। এইটুকু কি ওর করার মধ্যে অনেক কিছু নয়? জি মানে সে তো অবশ্যই। আসলে আমি একটু ঘটনাটা জানতে চাচ্ছিলাম আর কি, এছাড়া তেমন কিছু না। শওকত একটু চুপ থেকে বললেন, বারান্দায় বসেছিলাম, হুট করে বুকে এত ব্যথা উঠলো। ঘরে দেখলাম পানি নেই, ভাবলাম নিচে খেয়ে আসি, কিন্তু সিঁড়ি বয়ে নামতে নামতে ব্যথাটা খুব বাড়লো। হাতে জগ নিতে এমন করে কেঁপে উঠলো সব কিছু। শ্বাস আটকে আসায় জগটা হাত খসে মাটিতে পড়ে যায়। চোখের সামনে নেমে আসা অন্ধকারে শুধু দেখলাম একটা মেয়ে নিজের ভাঙা পাটা নিয়ে কিভাবে খোঁড়াতে খোঁড়াতে ছুটে এসেছে আমার জন্য। তারপর শওকত থামলেন, ফের তাকালেন তুষির পানে, মৃদু হেসে বলেন, আল্লাহ তোর ভালো করুক মা, খুব সুখী হ তুই। তুষি চুপ করে রইল, তার হতবাক চাহনি এখনো ভদ্রলোকের উপর। আবার বললেন তিনি, এই কৃতজ্ঞতা থেকে আমি তোকে একটা উপহার দিতে চাই। বল মা, তোর কি চাই? যা চাইবে আজ তোকে তাই দেব। তুষি ঢোক গেল, বারবার চোখ তুলে শিও মাথায় ভদ্রলোকের হাতটাকে দেখছেন সে। মেয়েটার জন্মের পর বাবাকে দেখেনি। বাবারা কেমন হয়, কিভাবে কথা বলে, কি বলে ডাকে, সেই অভিজ্ঞতা ওর শূন্যের কোঠায়। সেখানে মাথায় এভাবে কেউ হাত বুলিয়েছে কখনো? তুষির বুকের ভেতরটা টলমল করে উঠল। হুট করে শূন্য মেয়েটা নিজেকে মনে হলো পূর্ণ, খুব পরিপূর্ণ। শওকত তাগিদ দিলেন, কি হলো বল, কি চাই তোর? তুষি কথা বলতে চাইছে, অথচ গলবিলে প্রখর চাপে দরুন বের হচ্ছে না ওসব। বুকের কোথাও তপ্ত লাভার মতো গোল হয়ে ঘুরছে কিছু একটা, অথচ ভেতর এত উত্তলতা। মেয়েটা বুঝতেই দিল না, স্বভাব সুলভ একই রকম বলল, কি চাইবো? আল্লাহ আপনাকে সুস্থ করেছেন, তাতেই হবে। শওকত জেদ ধরলেন, ওর হাতটা আঁকড়ে ধরে বললেন, কিছু একটা অন্তত তোকে নিতেই হবে। যা মনে আসে তাই চা, দেওয়ার দায়িত্ব তো আমার, তাই না? রেনুমা ফোঁস করে শ্বাস ফেলেন। ভাইজান বলে তো দিলেন যা চাইবে তাই দেবেন। এখন মেয়েটা যদি বাড়ি থেকে চলে যেতে চায়, স্বার্থ কি তা দেবে? তখন কি হবে? কথা রাখতে গিয়ে ছেলের সঙ্গে আবার ভাইজানের একটা দ্বন্দ্ব বাঁধবে না? এরপর কিছু সময় কাটল, সবার দৃষ্টি তুষির চেহারায় বন্দি। শকত উত্তর জানতে চাইছেন, অথচ মেয়েটার চোখের পাতা ফেলল না, মুখের চামড়া সরল না একটু, কেমন জ্বর নেই ঠোঁট নেড়ে বলল, আপনাকে বাবা ডাকতে দেবেন? কথাটা কি ছিল জানা নেই, তবে শান্ত পরিবেশে যেন দুম করে পড়ল কিছু একটা। হতবিহ্বলতায় প্রত্যেকে হোঁচট খেল একচোট। মোটা ভোরজোড়া কুচকে ফেল অয়ন। শকত আশ্চর্য বনে স্ত্রীর পানি চাইলেন। হাসছেন তনিমা। ভদ্রলোক বিমূর্ত আওড়ালেন। আর কিছু চাই না। দুপাশে মাথা নাড়ল তুষি। মৃগ নয়নে কোটর দুটো শুষ্কতার, অথচ কথা বলতে গিয়ে কণ্ঠ ভিজে গেল। না, আমার শুধু একটা বাবা চাই, যে বাবা আপনার মতো করে আমার মাথায় হাত রাখবে, আপনার মতো করে আমাকে মা বলে ডাকবে, আর কিচ্ছু না। শওকতের মন জুড়িয়ে গেল, এক ফালি শীতলতায় চেয়ে এলো দৃষ্টি। ওনার তো নিচের মেয়ে নেই, বাড়িতে মেয়ে বলতে ইউসাই শুধু।
তাও সে চাচার অত ধারে কাছে আসে না। হাসলেন তিনি, বলেন, আচ্ছা বেশ, ডাকিস। তুষি এই এতক্ষণে হাসলো। শুকিয়ে আসা নদীতে হুট করে জোয়ার আসার মতো আনন্দের হাসি। বুক ফুলিয়ে ভীষণ সুখের শ্বাস টানল সাথে। তনিমা এগিয়ে এলেন, দাঁড়ালেন ওর পাশে। মেকি অভিমান নিয়ে বলেন, তুমি তো এতদিন আমাকে একবারও মা বলে ডাকতে চাইলে না, অথচ আজ উনি একটু মাথায় হাত রাখতে বাবা বানিয়ে ফেললে। তুষির কণ্ঠে বিব্রত ভাব। আপনারা তো উঁচু মাপের মানুষ। আমার কি ওই যোগ্যতা আছে আপনাদের সাথে সম্পর্ক পাতাবো? আজ যে কি হয়েছে বুঝতে পারছি না। বোধহয় জন্মের পর বাবার মতো কোনো পুরুষ আমাকে এমন করে ডাকেনি, তাই। তনিমা বলেন, থাক থাক বাবা, এত ব্যাখ্যা দিতে হবে না, আমি তো মজা করছিলাম। তারপর ওর গাল ছুঁয়ে বলেন, তুমি একদম আলাদা দোষী, ভীষণ আলাদা। তাই হয়তো তোমাকেও প্রথম থেকেই আমার এত ভালো লাগতো। আজ তো বাড়ির প্রত্যেকেই বুঝলো তুমি কেমন। এখন শুধু আমার ছেলেটা বুঝলেই হয়। শেষেরটুকু মনে মনে বললেন তিনি। আর চোখে তুষিকেই দেখছিল। মায়ের কথায় মাথা নুয়ে হাসল সে। সত্যি মেয়েটা আলাদা, বিশেষ খুব। এত বিশেষ হওয়া হয়তো উচিত হয়নি ওর। এই যে একটু একটু করে মুগ্ধতাই মরবে, এসব থেকে ওকে বাঁচানো তাই কে নেবে এখন? সে সময় কেবিনের ভেতর এসে দাঁড়ালো ইউষা। তার চোখ ইয়াসিরের দিকে। মানুষটা কেবিনে ঢুকছে না, বাইরে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। ইউষা এতটা সময় বোঝার চেষ্টা করছিল ভাইয়ের মনে কি চলছে, কিন্তু না, এতক্ষণ দাঁড়িয়ে পা ব্যথা হলো, ও কিচ্ছু বুঝতে পারেনি। ওর সাথে একটা কথাও বলেনি ইয়াসির। উফ, ভাই এত শক্ত কেন? চোখের সামনে থেকে ওনার বউকে অয়ন ভাই তুলে নিয়ে এলেন, তাও একটু টোটাও নেই। ইউষা ফোঁস করে শ্বাস ফেলে অয়নের দিকে চাইল। ছেলেটার দাড়ি ভর্তি চিবুকের এক পাশ রেখে গাল ভরে হাসল সে। অয়ন ভাই কত উপকারী, কত ভালো মানুষ, কারো কষ্ট দেখতেই পারে না। আর মনটা ঠিক কাগজের মতো ধপধপে সাদা। এই যে তুষিকে ও আর বড় মা ছাড়া বাকি সবই দৌড়ছাই করে। মেজ ভাই অবধি পছন্দ করে না, সেখানে অয়ন ভাইয়ের একটু অহংকারও নেই। তুষির পায়ে ব্যথা বলে কি সুন্দর কি কোলে তুলে ফেলেন। না রে ইউষা, তুই একদম খাঁটি স্বর্ণ বেচে নিয়েছিস। এখন শুধু এই স্বর্ণ তোর শরীর চাপিয়ে মনের অলংকার হলেই হয়। এতক্ষণে মুখ খুললেন সাইফুল, বলেন, ভাইজান তুমি বিশ্রাম নাও, বুঝলে? আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। কবে কি ছাড়বে শুনতে হবে তো। ভদ্রলোক যেতে নিলেই থামালো ইউষা, বলল, লাগবে না আব্বু, মেজো ভাইয়া কথা বলে এসেছে। আজকের রাতটা চাচুকে হাসপাতালেই থাকতে হবে। সাইফুল মাথা নাড়ল। অবাক হলেন শওকত। সার্থ এসেছ? অয়ন বলল, হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আছে। ভেতর আসবে না, তাই না? এত সময় হাস্য উজ্জ্বল আনন্দগুলোই কালো মেঘ নামলো। কেউ কোনো উত্তর দিতে পারল না। প্রসঙ্গ কাটাতে তনিমা বললেন, অয়ন, তুই একটা ডাক্তারের ব্যবস্থা করতো। এই হাসপাতাল ভালো অর্থোপেডিক কে আছে দেখ। তুষির পা দেখেছিস? ফুলে তো একদম যাতা অবস্থা। অয়ন ঘাড় নাড়ল। একবার তুষিকে দেখে বেরিয়ে এলো বাইরে। কয়েক কদম এগিয়ে পেছনে শব্দ পেল পায়ের। তস্ত্র ফেল সে। অমনি থমকে দাঁড়ালো ইউষা। একটা চোর ভাব করে গুটিয়ে ফেল শরীর। অয়ন কপাল কুচকে বলল, তুই কোথায় যাচ্ছিস? মেয়েটার মিনসে জবাব। মানে তোমার সাথে। কেন? ইউষার কণ্ঠ আরও ছোট হয়ে এলো। আমতা আমতা করে বলল, যদি হারিয়ে যাও। আসলে এত বড় হাসপাতাল তো, তাই আর কি। অয়ন তপ দেখায় তাজ্জব হয়ে। পরপর হাসে মাথা নেড়ে বলে, এইখানে আমি কতবার এসেছি তুই জানিস? আসতে হবে না, যা। ফের ঘুরিয়ে হাঁটা ধরল সে, কিন্তু ইউষা গেল না। একই রকম এগোলো তার পেছনে। অয়ন আবার দাঁড়ালো, ফিরে চেয়ে বলল। ইউষা কিছু বলল না, তার কাছে দেওয়ার মতো উত্তর নেই। ঠোঁট উল্টে মাথা নোয়াতেই দীর্ঘশ্বাস ফেল অয়ন। বিফল কণ্ঠে বলল, আচ্ছা আয়। মেয়েটা খুশি হয়ে যায়, ফুরফুরে হাওয়া নাই হাসে। দুরন্ত কদমে এসে দাঁড়ায় পাশাপাশি। ঠোঁট জোড়েই সূর্যের মতো উজ্জ্বল হাসিটা দেখে মুচকি হাসল অয়ন। কথা না বাড়িয়ে সামনে এগোলো। একসাথে পা মেলাই ইউষা কেবিন পেরিয়ে করিডোরে আসতেই একটা বড় জটলা পড়ল সামনে। কোন এক মৃত রোগীর লাশ নিয়ে বিদায় নিচ্ছে পরিবার। অন্তত মানুষ দেখেই সহসে ইউষার হাত চেপে ধরল অয়ন। মেয়েটা চমকে যায়, মুখ তুলে বিমর চোখে। অয়নের দৃষ্টি ব্যস্ত।
চারপাশ দেখতে দেখতে বলল। এত ভিড়, হাত ছাড়িস না, সাথে সাথে থাক। ইউসা হুহা করল না, শুধু বুঝলো হিমালয় থেকে তুলতুলে শীতের মতো কিছু একটা ছুটে এসে হামলা করেছে বুকে। হাতটা দেখল সে একবার দুইবার বারবার। অন্যর চেয়ে ফর্সা, ইউসার উজ্জ্বল ফর্সা কবজিতে সেই গরু রং বড্ড করে লাগছে। মেয়েটা লাজুক হাসে, আদুরে বিড়ালের মতো হাঁটে আস্তে ধীরে, মনে মনে ভাবে। আপনার হাত আমি ছাড়বো অয়ন ভাই? এই জন্মে তা সম্ভব কখনো? যদি কখনো এমন হয় যে আপনি আমাকে ছাড়তে চাইছেন, তাও এই ইয়োশা আপনাকে ছাড়বে না। শওকত মোটামুটি সুস্থ, উঠে বসতে পারলেও বুকে এই মুহূর্তে প্রেসার দেওয়া নিষেধ। পরিবারের সবাইকে চিকিৎসক করে বলে দিয়েছেন কিছুতেই ওনাকে উত্তেজিত করা যাবে না। আজকে রাতটা হাসপাতালে থাকার কথা ওনার, সেজন্য বাকিদের বাড়ি পাঠিয়ে তনিমা থেকে গেলেন। এদিকে তুষিকে একজন ভালো ডাক্তার দেখানো হয়েছে। মেয়েটার পায়ের অবস্থা দুরূহ, একেবারে সপ্তাহখানেক পুরো বেড রেস্টের আজ্ঞা দিয়েছেন চিকিৎসক। তবে তুষি কদর বাড়িতে একটু বেড়েছে আজ। মুখে কিছু না বললেও রেনুমা আগের মতো খেয়ে করছে না। নিয়ম করে ঘড়ি দেখে খাবার দাবার ঘরে পাঠিয়ে দিচ্ছেন। ইউসা এ ঘরে এতবার এলো, আজ একবারও ধমকাননি তিনি। তবে তুষির মন ভালো অন্য কারণে। এবারের সবচেয়ে বয়স্ক মানুষ হলেন জয়নব, বলতে গেলে সৈয়দ পরিবারের সবার মাথার উপর এক মাত্র ছাতা। সেই যে তুষির বিয়ের দিন এখানে এসে ঢুকলো, তখন জয়নব যেটুকু কথা বললেন তারপর আর ওদের কোনো কথা হয়নি। পোড়া সহজে সিঁড়িতে ওঠানামা করেন না, তবে আজ ছেলের চিন্তায় ঘরে বসে থাকতে পারেনি। খোঁজ পেতে নিচে নেমে এলেন। অয়ন যখন বলল সবটা, দুহাত ভরে তুষিকে দোয়া করেছেন তিনি, ঠোঁট বাড়িয়ে চুমু খেয়েছেন কপালে। তুষির তখন হৃদয় ভরে গিয়েছিল, সাথে খুব করে মনে পড়ল দাদিকে। কতদিন ওই চেনা মুখটা দেখেননি। আচ্ছা, ইয়াসিকে যদি একবার বলে দাদির সাথে দেখা করার কথা, বিটকেলটা কি শুনবে? ও না হয় শুধু একবার দূর থেকে দেখতো, ধারে কাছে যাবে না, পালাবেও না কোথাও, বলে একবার দেখবে। এরপর ভাবলো না থাক, বলে লাভ নেই। বিটকেলটা মুখের উপর মানা করবে, এ তো জানা কথাই। তুষি পাশে রাখা ফোনের দিকে চাইল। একটা আঙ্গুল ছোঁয়াতেই স্ক্রিনে ভেসে উঠল ইরশার ছবি। মেয়েটা এত সুন্দর, ফাঁপা গাল ভেজা, রোদে দুলতে থাকা সর্ষে ফুলের মতো মনোরম। ছবিটা দেখে মৃদু হাসলো তুষি। স্ক্রিনে একদম উপরে ছোট ফন্টে লেখা সময়টাই দৃষ্টি ফেল। তারপর 1টা বাজে প্রায়, অনেক রাত হয়েছে। ইউসার কাল ক্লাস টেস্ট আছে। সকালে উঠে সময় পাবে না বলে আগেভাগে খাতাপত্র গুছিয়ে রাখতে গিয়েছে। তুষি ঘুম পাচ্ছে, হাই তুলে শুতে যাবে, দরজায় টোকা পড়ল অমনি। চকিতে ফিরে চাইল সে, ঠোঁটে সুমিষ্ট হাসি রেখে দাঁড়িয়েছে অয়ন। ও তাকাতেই প্রশ্ন করল ভুরু নাচিয়ে। আসবো? তুষি নড়ে চড়ে বসে, কণ্ঠে উদ্বেগ। আপনাদের বাড়ি আর আমার কাছে অনুমতি নিচ্ছেন? আসুন আসুন। অয়নের দুহাত বই দিয়ে ভর্তি, সব সমেত ভেতরে এলো, বলল বেশ চমৎকার করে। বাড়ি আমাদের, কিন্তু রুমটা তোমার, আর অনুমতি সেই জন্য নেওয়া। ইটস অ্যাবাউট। তুষি ওসব শুনল না, তার নজর অয়নের হাতের দিকে। জিজ্ঞেস করলো, এগুলো কিসের বই? উপন্যাসের, তোমার পছন্দের লেখকের, দিতে এলাম তোমাকে। তুষি মুখ কালো করে বলল। কিন্তু আমি তো পড়তে। মাঝপথে থামলো অয়ন, বলল, চিন্তা নেই, আপাতত ইউসা পড়ে পড়ে শোনাবে। আমার ক্যাম্পেইন শেষ হোক, এরপরে না হয় আমি পড়ে শোনাবো। এখন যেহেতু তোমার হাঁটাহাঁটি একদমই বন্ধ, তাই সময় কাটাতে কাজে লাগবে এসব, সেই জন্য দিয়ে যাওয়া। তুষি খুব খুশি হলো, চকচক করে উঠল চোখে মুখের ধার, প্রফুল্ল চিত্রে বলল, মাই প্লাইজার, মাই প্লাইজার। 2 সেকেন্ড ভুরু কুচকে রেখে শব্দ করে হেসে ফেল অয়ন, কিন্তু ভুলটা সূর্য দিল না আজ। ঘাড় নেড়ে বলল, আসি, গুড নাইট। তুষি মাথা ঝাঁকায়, তার চেহারায় জলজল করছে আনন্দ। বইগুলো টেবিলে রাখলো অয়ন। ওকে বের হতে দেখে শুয়ে পড়ল তুষি। তার চোখে ছটফট করছে ঘুম, অথচ কপা দিয়েই থামলো অয়ন। ঘাড় কাত করে পিছু ফিরে মেয়েটাকে দেখল এক পল। জল এক নিঃশ্বাস বুকে দমিয়ে ঘর ছাড়ল আস্তে। তারপর কিছু সময় কাটল। ইউসা এখনো আসেনি, ঘরের আলোটাও জ্বলছে। তুষির সদ্য জেঁকে বসা ভারী ঘুম ছোটাতে দরজায় টোকা পড়ল ফের। একবার দুবার করে বেশ কয়েকবার করানালো কেউ একজন। নিদ্রিত মেয়েটা বিরক্ত হলো। মসৃণ ভোরজোড়া বেঁকে এলো, একটু থেমে থেমে পড়ল, বই নিয়ে পড়ে আসুন না অয়ন ভাই, এখন ঘুমাই। চৌকাঠে দাঁড়ানো ইয়াসিরের সজাগ চোখ দপ করে উঠল।
খুব দ্রুত ছুটে আসা বাতাস যখন কোনো জ্বলন্ত নিভু মোমের পাশ কাটিয়ে যায়, ঠিক তেমন দেখালো মণিচোরা। অনভাইয়ের শব্দ দুটো পরিষ্কার শুনতে পেয়েছে, কিন্তু এই মেয়ে ঘুমের মধ্যে ওর নাম বলছে। আশ্চর্য! সূক্ষ্ম চাউনির পরিধিটা পরপরই স্বাভাবিক করলো ইয়াসির। বলেছে ওর কি মরতেই বরাবরের ন্যায় চিবুক কঠিন করলো সে। পুরো গলায় খাকারি দিতেই ঘুম উবে গেল তুষির। চট করে চোখ মেলে চাইল, চাহনি জোড়া তীরের মতো সোজা গিয়ে বিঁধল সেই লম্বা দীর্ঘ মানব পানে। ইয়াসির অমনি তড়াক করে উঠে বসতে চাইল তুষি। গোড়ালিতে টান পড়ল, ব্যথা পেল, কুচকে ফেল নাক মুখ। অথচ একটুখানিও শব্দ জিভ ঘষে বাইরে এলো না। ইয়াসির বুঝেছে ঠিকই, তবে উদ্বেগ দেখায়নি এবার। ফোঁস করে শ্বাস ফেল শুধু। এগিয়ে এলো ধীর পায়ে। মেঝের বুকে ফেলে আসা তার এক একটি কদমে পুরোটা সময় একযোগে চেয়ে রইল তুষি। ইয়াসিরের পরনের ট্রাউজার, আটোসাটো টি শার্ট হতে বেরিয়ে আছে বাহু, অথচ তুষির মানুষ স্পটে ভেসে উঠল ভিন্ন কোনো কিছু। চোখের সামনে সফেদ পাঞ্জাবি টুপি পরা এক শতনু মানুষ নিটল ওষ্ঠপুটে ধারালো স্বচ্ছ হাসি মেখে এগিয়ে আসতেছে। এক পা দুপাক করতে করতে এসে থেমেছে তুষির সামনে। বেহালার ন্যায় মধুসুরে ডাকছে। তুষি ছলকে উঠল, ছিটকে এলো বাস্তবতায়। হক চুকিয়ে তাকালো ভালো করে। কোথায় পাঞ্জাবি, কোথায় হাসি। ইয়াসির কটমট করে চেয়ে তার দিকে। অমন তিতির বিরক্ত বলল, কানে খাটু, কতবার ডাকতে হয়? তুষি উত্তর দেয় না, চুপচাপ মাথা নুয়ে নেয়। ধ্যাত দিয়েছে ওর কল্পনা দফারফা করে। অনীহায় আওড়ালো, আমি চোর নই। তুমি যে কি সেটা আমার চেয়ে ভালো কে জানে। তুষি তর্কে গেল না, গাল ফোলালো শিশু নেয়। ইয়াসির একটা কাগজের মতো কিছু রাখলো ওর সামনে। ফ্যানের বাতাসে উড়ে যেতে ধরলে তস্ত্র পাতাটা চেপে ধরল তুষি। প্রশ্ন করলো মাথা তুলে, এটা কি? ফর্ম। কিসের ফার্ম? ইয়াসির চোখ বুজে রাগ ঝালো। ফার্ম নয়, ফর্ম, স্কুল অ্যাডমিশন ফর্ম। বিত স্প্রিয় আওড়ালো। তুষি বোকার মতো চেয়ে রইল। তাও ও বলল, ইউষাকে তো সেদিন বলেছিলে পড়াশোনা করার খুব ইচ্ছে, তাই এখানকার একটা স্কুলে তোমার ভর্তির ব্যবস্থা করেছি। মেয়েটা বিমূঢ় হলো, থমকে গেল। হতবুদ্ধি বনে রইল কিছু সময়। সেদিন ইউষাকে বলা কথাটা উনি শুনতে পেয়েছিলেন, শুনে আবারও ওর পড়ার ব্যবস্থাও করেছে। এই হতবাক চাহনিতে ইয়াসির বিব্রত হয়। থমথমা করে বলে, এমন হা করে থাকার কি আছে? নড়ে উঠল তুষি, চোখ নামালো চটপট। সে বলল, ফর্মে তোমার সই লাগবে, বাকি সব আমি ফিল আপ করে দিয়েছি। ও, তোমার বার্থ ডেট কবে? তুষি চট করে মনে পড়ল না, ভাবল একটু, তারপর বলল, এই মাসের 28 তারিখ। অমনি চোখ ছোট করে ফেল ইয়াসির। ঠোঁট কামড়ে ভাবল কিছু একটা, কিন্তু বলল না ওসব। হুকুম ছিল গভীর স্বরে, সই করো। সাথে সাথে কলম বাড়িয়ে দিল সামনে। তুষি হাতে নিলেও চুপ করে থাকে। আঙ্গুল নড়ছে না দেখে জিজ্ঞেস করল ইয়াসির। কোনো সমস্যা? মিনমিন করে জবাব দিল ও। না মানে আসলে আমি পড়তে চাই না। ইয়াসির ভুরু গোটালো, তাজ্জব মনে বলল, চাও না? চাও না মানে? এই যে সেদিন বললে পড়ার খুব ইচ্ছে, সেসব শুনেই তো আমি ব্যবস্থা করতে গিয়েছিলাম, আর এখন দুম করে বলে দিলে পড়তে চাও না? তুমি জানো এইসব প্রতিষ্ঠানে বার্থ সার্টিফিকেট ছাড়া কাউকে ভর্তি করানো ঠিক কতটা ঝামেলার? এই প্রথমবার নিজের পাওয়ারের অপব্যবহার করে সেটা করতে হয়েছে আমাকে, তাও শুধু তোমার জন্য। তাহলে পড়বে না কেন? পড়তে ভালো লাগে না কেন? শুধু চুরি করতে ভালো লাগে? সারাদিন এর ওর পকেট কেটে বেড়াবে, অন্যের কষ্ট করে রোজগার করা টাকা নিয়ে পালাবে, এসবে খুব আনন্দ হয়, তাই না? কখনো ভেবেছ যে টাকাটা তুমি চুরি করে নিতে সেটা দিয়ে একটা মানুষের পুরো সংসার চলতে পারে, কিংবা টাকাটা ওই মানুষের সারা মাসের বেতন হতে পারে? আদৌ ভাবো এইসব? তুষি আর্ত চোখে চেয়ে রইল কিছু পল, তারপর চিবুক নামিয়ে আনলো বুকে, নিভুস্বরে পড়ল, আমি কি ওই জন্য বলেছি নাকি? আমি তো অন্য কারণে বলেছিলাম। তারপর একটু দম নিল সে, থেমে থেমে বলল, পড়ার ইচ্ছে তো আছেই আমার, তখনও ছিল, এখনো আছে, কিন্তু সবকিছুর তো একটা সময় আছে, তাই না? এখন আমি কত বড় হয়ে গেছি, মি ভেরি বিগ সাইজ। এখন কি ওসব স্কুলে আমায় মানায়? ওই ছোট ছোট ছেলে মেয়ের সাথে গিয়ে এক বেঞ্চে বসলে মানুষ হাসবে না? ইস, আমাকে সার্কাসের জোকার লাগবে পুরাই। কোথায় দাড়ি দিতেই কোষে ধমক ছুলো ইয়াসির। চুপ! হক চুকিয়ে মাথা তুলল তুষি, ভরকে বলল, ধমকাচ্ছেন কেন? কি করেছি আমি? ইয়াসির দাঁত মুখ খিচে বলল, শুধু তো ধমকাচ্ছি, ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে 14 শিকের ভেতরে ভরে দিয়ে আসতে। চুরির হাত পাকা হলে কি হবে? মাথায় গোবর ছাড়া কিচ্ছু নেই। এসব উদ্ভট কথা কোথায় শিখেছ তুমি? আর মানুষের হাসাহাসি নিয়ে আজকাল চোরেরাও ভাবছে? বাহ, ইমপ্রেসিভ!
তুষির মাথায় তালু জ্বলছে। ইয়াসিরের ফুলতে থাকা নাকে ডগায় আচ্ছা করে এক ঘা দিতে পারলে বেশ ভালো লাগতো। শুধু চোর চোর আর চোর কেন রে? একটু সুন্দর করে তুষি ডাকতে পারিস না? নামটা মুখে নিলে কি তোর এই পাতলা ঠোঁট ধসে পড়ে যাবে? ছাগল মার্কা পুলিশ একটা। মেয়ের ধ্যান ছুটল ইয়াসিরের পরের কথায়। এতক্ষণের হম্বিতম্বি করা স্বর নেমেছে এবার। বলল বেশ গুছিয়ে, তোমাকে এত চিন্তা করতে হবে না। এটা অন্য সব স্কুলের মতো নয়। এখানে তোমার মতো একজন নয়, শয়ে শয়ে মানুষ পড়তে আসে, যারা বিভিন্ন পরিস্থিতিতে সময় মতো পড়াশোনা শেষ করতে পারেনি। এই স্কুল কেবল তাদের জন্য। আমি নিশ্চয়ই জেনে বুঝে এমন কিছু করব না যাতে তুমি বিড়ম্বনায় পড়ো। বেশ, কথাটা তুষি হৃদয় ছুঁয়ে গেল। কথা তো নয়, যেন বুকের বাপাস নিশানা করে ছুঁড়ে দেওয়া গুলি এফর ওফর করে কেমন ছুটে গেল দেখো। তার বিমুগ্ধ নয়নতারাই স্পষ্ট চোখে চাইল ইয়াসির, অথচ নির্জীব দৃষ্টিতে একটু বদল এলো না। রোবটের মতো বলে গেল, লিসেন তুষি, পড়াশোনা মানে শুধুমাত্র বই পড়া নয়। এর মানে অনেক গভীর, ভীষণ ভারী। তুমি প্রতিদিন নতুন কিছু শিখবে, জানবে, দেখবে। এই জানা শেখার বয়স একজন মানুষের সারা জীবন থাকে। সবসময় মনে রাখবে, গাছ যতই বড় হোক, ডালে প্রাণান্তে নতুন পাতা গজাতেই হয়। পড়াশোনাটা ঠিক সেরকমই একটা ব্যাপার। আর তোমার তো অস্বস্তি হওয়ার কথাই নয়, বরং তোমার গর্ব করা উচিত। কারণ তুমি নিজের জন্য কিছু করতে যাচ্ছ, জিততে চাইছো ভালো কিছু। আর যে শিখতে চায় সে কখনো হারে না। বইয়ের পাতায় কিন্তু তোমার বয়স লেখা থাকবে না। এখানে শুধু আগ্রহের জায়গা থাকবে। সাথে লেখা থাকবে তুমি কতটা জানলে, কতটা শিখলে, তোমার সেই অ্যাচিভমেন্টসটুকু। কথা শেষ করে থামল ইয়াসির। নিঃশব্দে বসে থাকা তুষি তখনও হা করে চেয়ে। দু চোখে চাপানো মুগ্ধতা তার। প্রথমবার ইয়াসির ওকে তুষি বলে ডাকল। এত চমৎকার করে এই নাম আগে কেউ উচ্চারণ করেনি তো। এই যে কেমন ছন্দের মতো কানে পাশে বাজছে, যেন বারবার ডাকছে ইয়াসির। তুষি, তুষি, তুষি। ইয়াসির তুড়ি বাজাতেই নড়ে উঠল মেয়েটা। শস্যব্যস্ত সোজা হয়ে বসল। মানুষটা তর্জন দিল গম্ভীর গলায়, ফর্মটা কাল সকালে এসে নিয়ে যাব, সই করে রেখো। আর হ্যাঁ, স্কুলে প্রতিদিন যেতে হয় না, শুধু গিয়ে এক্সাম দিলেই চলবে। তবে কাল একবার তোমাকে যেতে হবে ওখানে, আরও কিছু ফর্মালিটিস আছে সেসবের জন্য। তুষি মুখ খুলল, বলতে গেল। আমার পা। শব্দবাক্য কেড়ে নিল সে। বলল, সেটা আমার মাথায় আছে। গাড়িতে যাবে, গাড়িতে আসবে, আর সাথে আমি থাকবো, চিন্তা নেই। এরপর তুষি আর বলার কিছু রইল না। কিংবা হয়তো আছি, এই মুহূর্তে জিভ হাতিয়ে শব্দ খুঁজে পাচ্ছে না সে। কিছু বিস্ময়ের তাণ্ডবে এখনো মেয়েটা ধাস্তস্ত হতে পারেনি। একদিনেই ওর সাথে এত ভালো ভালো ঘটনা ঘটছে কেন? ইয়াসির চলে যেতে এক পা পারল, থামল হঠাৎ, ফিরে ডাকলো। শোনো। তুষি মুখ তুলে চাইল। জি। ইয়াসির কিছু বলতে চাইল, চোখে মুখে স্পষ্ট সেই সাপ। অথচ সেকেন্ড কয়েক থমকে থেকে বলল, কিছু না। তুষি কপাল কুচকায়। ও আশাই ছিল কিছু অন্তত বলবে বিটকেলটা। এই যে শওকতের ব্যাপার নিয়ে বাড়ির শুদ্ধ সবাই ওকে এত ভালোবাসলো, দোয়া করলো। শুধু ওই একজনের মুখ থেকে তুষি এখনও ট্রু শব্দ শোনেনি। মেয়েটার হতাশা হ্রাসের দায় ইয়াসিরের নেই। সামনে ফিরে বুক ফুলিয়ে দম ফেল সে। বিবির করল মনে মনে, থ্যাংক ইউ। সাত সকালে ঘরের ভেতর হুইলচেয়ার দেখে আটকে উঠল তুষি। সত্য ঘুম ভাঙ্গা চোখচোরা হক চকালো খুব। আর্তনাদ করে বলল, এ কি? হোয়াট ইজ দিস? এ চেয়ার কার? দাদি গো, আমার লেগ কি কেউ কেটে নিয়ে গেল? তুষি ধরফর করে গায়ের কাঁথা সরাল। পাঁচড়া দিব্যি মিশাছে খাটে। বুকে হাত দিয়ে শ্বাস ফেল বেচারি। না, পা কোথাও যায়নি। তাহলে এটা কার? উত্তর এলো ওপাশ থেকে। কার আবার? তোমার? তুষি আকাশ থেকে বলল, অবাক চোখে বলল, আমার? আমার কেন? আমি এটাতে কেন বসবো? এতে যদি যাদের পা না থাকে ওরা বসে, আমার তো পা আছে। আই হ্যাভিং মাই লেগ। ইউষা মাথা নাড়ল দুপাশে। দুপা ফেলে এসে বসলো ওর সামনে, হাত নেড়ে নেড়ে বোঝালো, গিরপা থাক বা পায়ে কোনো অসুবিধে, এটাতে আরামসে তাকে নিয়ে যাতায়াত করা যায়। আজকে তোমার স্কুলে যাওয়ার দিন না, ভুলে গেছো? তুষির মাথায় এলো তখনই মনে পড়লো রাতের কথা। বিটকেলটা যে বলে গেছিল যেতে হবে। জিজ্ঞেস করলো তস্ত্র, এটা বুঝি উনি পাঠালেন? ইউষা ঘাড় নাড়ল। উত্তর হ্যাঁ। অথচ কেন যেন তুষির মুখ কালো হয়ে গেল। আহত চোখে হুইলচেয়ারটা দেখলো আরেকবার। ভাবল, এটার কি দরকার ছিল? ওই দিনের মতো একটু কোলে নিলেই তো যেতে পারতাম। তার মনের কথায় ইউষার কানে এলো বোধ হই। কেমন ফট করে বলে দিল, কি?
ভাইয়ার কোলে উঠতে পারবে না বলে মন খারাপ হয়েছে? চোখ বেরিয়ে এলো তুষির, মুখশ্রীতে ভ্যাবাচাকার ছাপ দেখে দুষ্ট হাসলো ইউষা, ভ্রু নাচিয়ে বলল, ধরে ফেলেছি তাই না? বুঝি বুঝি, সবই বুঝি। বড় নিষ্পাপ চোখে প্রশ্ন করলো তুষি। কি বুঝেছো? ইউষা বুকে লম্বা শ্বাস টেনে টেনে বলল, এটাই যে তুষি এখন ভাইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মেয়েটা নাক সিটকালো, প্রতিবাদ করলো সহসা। ছি না, একদমই না। এখন ছি বলছো তো? পরে ঠিক টের পাবে। এবার নাও, তাড়াতাড়ি ওঠো। কত কাজ বাকি জানো? তোমাকে রেডি করাতে হবে, ফ্রেশ করাতে হবে। এরপর আমরা আস্তে ধীরে বেরোবো। আমরা? তুমিও যাচ্ছ? তুষির কণ্ঠে উচ্ছ্বাস। ইউষা বলল, হ্যাঁ যাচ্ছি তো। ভাইয়াই কাল রাতে বলল যাওয়ার কথা, সেই জন্যই তো আজ কলেজে গেলাম না। ওসব বাদ, ভাইয়া লিভিং রুমে বসে আছেন, স্কুলের কাজবাজ শেষ করে থানায় যাবেন ওখান থেকে। তুমি প্লিজ একটু তাড়াতাড়ি উঠবে। হ্যাঁ হ্যাঁ, ধরো আমায়। ঘড়িতে ঠিক 10টা বাজে। ঘরে নাস্তার আয়োজন চলছে এখনো, তবে আপাতত বাড়িতে লোকজন কম। তনিমা শওকত হসপিটালে, আর সকাল সকাল সেখানে গিয়েছেন সাইফুল। বাড়ির এদিকটা সামলানোর দরুন রেহনুমার যাওয়া হলো না। টেবিলে আইরিন একাই খাচ্ছিল, মেয়েটাকে এটা সেটা বেড়ে দিচ্ছিলেন তিনি। ইয়াসির তখন সোফায় বসে, তার মনোযোগী চোখ ফিনফিনে পত্রিকায় আটকে। খেতে খেতে বারবার চোখের কোণ তুলে ওকে দেখছে আইরিন। পুলিশি পোশাক জন ও মানুষটাকে দেখলে মেয়েটারা নিজের মাঝে থাকে না, বুকের গতি চঞ্চল হয়, হাত পা শিরশির করে। ইস, কবে যে ওই বস্তি আপদটা বিদেয় হবে, আর কবে সে ইয়াসিরের বউ হবে। ও বড় মামি সহ প্রত্যেকেই তুষি নামে গদগদ এখন নানু সাই মেলাচ্ছে। এই মুহূর্তে মেয়েটাকে বাড়ি থেকে বের করা মুশকিল। একমাত্র ইয়াসির ভাই যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন তো। কিন্তু কি করবি তুই আইরিন? একটু কিছু করতে গেলে তো ইয়াসির ভাই ধরে ফেলেছেন। না, এমন পাতি বুদ্ধি দিয়ে চলবে না। তোকে এমন কিছু ভাবতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তুষিকে নিয়ে ইউষা হাজির হলো তখনই। হুইল চেয়ার ঠেলে ঠুলে এসে দাঁড়ালো সে। মেয়েটার গায়ে সাদা জামা, গায়ের ত্বকে মিশে গেছে প্রায় শুভ্র শালুকের মতো তুষির দৃষ্টি। প্রথমে অদূরের মানুষটার বদলালো, আর চোখে তাকালো সে। ঘুরে ফিরে বহুবার ইয়াসিরকে দেখল সে। জীবনে একটা সময় পুলিশের সাথে তুষির যোজন যোজন দূরত্ব ছিল। পুলিশের জিব্বা এই পোশাক, কোথাও একটু দেখা মানে পকেটমার তুষিকে ভাগিয়ে দিতে যথেষ্ট। অথচ আজ আজ এক পুলিশ অফিসারকেই মেয়েটা এমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শুধু দেখছি না, যতবার তাকাই ততবার খেয়ে হারাই বিমোহে। একজন পুরুষ মানুষ কেন এত সুন্দর হয়? তার এই পুরুষালী সৌন্দর্যটা যেন গায়েবীভাবে হঠাৎ ইয়াসিরের উপর ভর করেছে। না হলে আগে তো ওকে তুষির এতটা সুন্দর লাগেনি, ইদানিং যতটা লাগছে। বিটকেলটা কি মাখছে মুখে? ইউষা গলা খাকারি দিল, বিড়বিড়িয়ে বলল, হাঁটা বন্ধ করো তুষি, ভাইয়াকে দেখার আরো অনেক সময় পাবে। মেয়েটা নড়ে উঠল, থতমত খেয়ে বলল, কই আমি তো। ইউষা কথা টেনে নেয়। মিথ্যা বলতে যেও না, চেহারাটা দেখে বোঝা যাচ্ছে তুমি ভাইয়ার প্রতি কি মারাত্মক অ্যাবসেসড হয়ে যাচ্ছ। কঠিন ইংরেজি মানে তুষি বুঝল না, তাও বাঘ বিতণ্ডয় না গিয়ে চোখ নামালো উরুর ওপর। ইউষা যখন বলেছে তখন ভালো কিছুই বলেছে হয়তো, কিন্তু চিন্তার ব্যাপার। ইয়াসিরকে আজকাল দেখতে তুষির এত ভালো লাগে কেন? মনে হয় হাঁ করে সারাদিন চেয়ে থাকলেও চোখের ক্লান্তি হবে না। ইউষা ডাকলো, ভাইয়া। এতক্ষণে পত্রিকার ওপর থেকে চোখ তুলল ইয়াসির। ঠার দৃষ্টি ঠিক যেন তুষির বুকে এসে বিঁধল। উফ, এমন করে কেউ তাকায়? ইয়াসির উঠে এলো, জিজ্ঞেস করলো গভীর স্বরে, এত সময় লাগলো কেন? তুষি ঘাবড়ে গেল। প্রশ্নটা ওকেই করেছে ইয়াসির। জিভ নাড়ল এলোমেলো ভাবে। আমি মানে তৈরি হতে। তার পুরোটা শোনার ধৈর্য নেই, জ্ঞান ছুড়ল কর্কশ গলায়। সময়ের কাজ সময় করতে শেখো। আমি নিজেও দেরি করি না, কারো দেরি করা পছন্দ করি না। ইউ আর 2 minutes লেট। চুরিটা যেমন নিখুঁতভাবে করতে, জীবনের বাকি কাজগুলো অমন নিখুঁতভাবে করতে হবে। বোঝা গেল? তুষি প্রথমটুকু মুগ্ধ হয়ে শুনছিল, ভেবেছিল গতকালের মতোই কিছু চমৎকার কথা বলবে ইয়াসির। অথচ জোর শব্দ তুলতে তার সম্মানের শিখায় ভকভক করে এক বালতি জল ঢেলে দিল সে। মেয়েটার মেজাজ খিসড়ে যায়, তিতি বিরক্ত ভাঁজ বসে কপালে। মন চাইল ইয়াসিরের হাত ধরে মাথাটা দেওয়ালে ঠুকে দিতে,
চোর বলে খালি খোঁচা আর খোঁচা। কেন রে পিটকেল, তোর কি চুরি করেছে তুষি? শুধু তো দুবার পকেট কাটতে গিয়েছিল, তাও ধরে ফেললি। দয়মায়া করেও একানা দৃষ্টি, তারপরও আবার চোর চোর গীত গাইছিস কোন মুখে? ওসব চুরি তো তুলসী আগে করতো। 1 মাস ধরে কি তুলসী চুরির ধারে কাছেও গিয়েছে? তাও এমন কথায় কথায় খোটা দিতে হবে? ইয়াসির হাত ঘড়ি দেখল, ইউষাকে বলল,